সব তুমি রেকর্ড চালু করে দেন। তাহলে পেপটিক আলসার ডিজিজ কি? এটা হলো একটা আলসার যেটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যে কোনো জায়গায় হতে পারে। কি কারণে হতে পারে? ডিউ টু ইমব্যালেন্স, মানে ভারসাম্যহীনতা কারণে হতে পারে বিটুইন ডিফেন্সিভ এন্ড ডিস্ট্রাকটিভ মেকানিজম। আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট কোথা থেকে কোথা পর্যন্ত? ওরাল ক্যাভিটি থেকে, ওরাল ক্যাভিটি না তারও আগে, মুখ গহ্বর থেকে অ্যানাস পর্যন্ত। তবে সাধারণত এটা বেশিরভাগ কমন সাইটস হলো ডিউডেনাম, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। কমন সাইটস হলো ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম আর স্টোমাক, দুটোতে কমন সাইট। স্টোমাক স্টোমাকে হলে এটাকে আমরা কি বলবো? গ্যাস্ট্রিক আলসার। আর ডিউডেনামে হলে ডিউডেনাল আলসার। আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে কিছু আছে আমাদের ডিফেন্সিভ মেকানিজম, মানে ওখানে রক্ষা করে, প্রোটেকশন করে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, কিছু হাউসকিপিং প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, আর বিভিন্ন মেকানিজম আছে যারা কি করে? প্রোটেকশন করে। আমাদের যে স্টোমাকে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাই না? এই অ্যাসিডটা তো পুরো স্টোমাকে ডিস্ট্রয় করে দেওয়ার কথা, কিন্তু এখানে একটা মানে লেয়ার তৈরি হয়ে যায়, হ্যাঁ, মিউকাস দিয়ে একটা লেয়ার তৈরি হয় যাতে ওটাকে রক্ষা করে, ঠিক আছে, ব্যারিয়ার। হ্যাঁ, তো এক্ষেত্রে এখন যদি আমাদের আবার কিছু আছে ডিস্ট্রাকটিভ মেকানিজম, যেমন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, আরো কিছু ড্রাগস আছে যেগুলোর কারণে সমস্যা হতে পারে। তাহলে এখানে যখন ইমব্যালেন্স হয়ে যাবে তখনই আলসারটা হয়ে যাবে, ঠিক আছে? নরমালি তো আমাদের আলসার হচ্ছে না, কারণ আমাদের ডিফেন্সিভ মেকানিজমকে আপার হ্যান্ড রক্ষা করছে। এটা কোনো কারণে যদি ডিস্ট্রাকটিভটা আপার হ্যান্ড, দুটার মধ্যে যদি ইমব্যালেন্স হয়েছে তখনই আলসার হবে। আর আলসার গুলোর কমন সাইট কি? ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম এবং স্টোমাক, সাধারণত এইসব জায়গায় হয়, ঠিক আছে? কজ কি? কারণ কি? কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, হেলিকোব্যাক্টার পাইলোরি। মনে আছে না? ফার্মাকোলজিতে পড়েছিলেন। হ্যাঁ, হেলিকোব্যাক্টার পাইলোরি মোস্ট অফ দা কজ। ড্রাগস এর কারণে হতে পারে। কি ড্রাগস আমাদের গ্যাস্ট্রিক আলসার করতে পারে জানা আছে আপনাদের? কোন ড্রাগস এর কারণে এরকম আলসার হয়ে যেতে পারে? যেটা আমরা খুব বেশি ইউজ করি সবাই, হ্যাঁ, ব্যথার ওষুধ, আমাদের স্টেরয়েড, মানে এনএসআইড। এনএসএইড। আর কি আছে? আর কি ড্রাগস আছে? স্টেরয়েড। সাইন সিম্পটম কি হবে বলেন? সিম্পটম কি হবে? ড্রাগসের নামগুলো লেখেন, স্টেরয়েড, এনএসএইড। আলাদা আলাদা লিখেন না, হ্যাঁ? সিম্পটম কি বলবে বলেন? গ্যাস্ট্রিকের সমস্যা কার হয়নি? সবারই তো হয়েছে কম বেশি। বলেন কেমন লাগে, কি সমস্যা হয়? হ্যাঁ, বুক জ্বালাপোড়া করে। আচ্ছা, হার্ট বার্ন বলি এটাকে আমরা। বুক জ্বালাপোড়া করতে পারে। এখানে ব্যথা হবে না? এপিগ্যাস্ট্রিক পেইন হবে না?
হ্যাঁ, এপিগ্যাস্ট্রিক পেইন। অ্যাবডোমেনটা অনেক বড়, এপিগ্যাস্ট্রিক রিজনে হবে সাধারণত। পেইন্টের কিছু ক্রাইটেরিয়া আছে। পেইনটা কখন হবে এটা ভালো করে খেয়াল করেন। পেইন কখন হবে? যদি আমাদের ডিউডিনাল আলসার হয় তাহলে পেইনটা হবে খালি পেটে, পেইনটা হবে। আর যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে আমাদের খাবার পরে পেইনটা হবে। তাহলে পেইনটার কিছু ক্রাইটেরিয়া আছে। রিলেটেড টু ফুড সব সময় হবে না, একটা নির্দিষ্ট সময়ে হবে। পিরিয়ডিসিটি থাকবে, সারাক্ষণ হবে না, একটা পিরিয়ডিসিটি থাকবে। খালি পেটে কোথায় হবে ব্যথা? কেস অফ হ্যাঁ ডিউডেনাল আলসার। আর ভরা পেটে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে। তাহলে আপনাকে হিস্ট্রিতে এগুলো জিজ্ঞেস করতে হবে যে আপনার ব্যথাটা কখন হয়, খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যদি বলে যে আমার খালি পেটে ব্যথাটা হয় তাহলে বুঝবো যে আমাদের সম্ভবত আলসারটা ডিউডেনামে আছে। আর যদি ভরা পেটে হয় তাহলে গ্যাস্ট্রিক আছে। হ্যাঁ, দুটোই থাকতে পারে, বুকে জ্বালা পোড়া থাকতে পারে, পেট ব্যথা থাকতে পারে। তাহলে পিরিয়ডিসিটি থাকবে, একটা নির্দিষ্ট সময়ে হবে, তো খাবারের সাথে সম্পর্ক থাকবে। ইনভেস্টিগেশন কি করবেন, এটা কিন্তু আপনাদের আগের যারা মেডিসিন পরীক্ষা দিয়েছিল তাদের এসেছিল, পারেনি কেউ। জি আচ্ছা সাইন, আচ্ছা সাইনের কথা বলছি। সাইনের মধ্যে কি পাবো আমরা? যদি অনেক বেশি হয় অ্যাকিউট কেসে এপিগ্যাস্ট্রিক সাইন মানে যেটা আমি পাবো, আমি দেখে যেটা পাবো, আমি যেটা পাবো সেটা হলো সাইন, আর রোগী যেটা বলবে সেটা হলো সিম্পটম। এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস পেতে পারি আমরা, যখন এপিগ্যাস্ট্রিকে চাপ দিব তখন রোগী ব্যথা বলতে পারে, মানে ব্যথা পাবে, এটাকে বলে এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস। আর কি পেতে পারে? অনেকদিন ধরে আলসার আছে, আলসার থাকলে কি হতে পারে আমাদের? হেমাটোমেসিস মেলানা হতে পারে। হেমাটোমেসিস মেলানা বুঝছেন, মানে বমির সাথে রক্ত যাওয়া, বা একটা আলসার থাকলে সেখান থেকে রক্ত যাবে না, রক্তগুলো যদি বমির সাথে যায় তাহলে হেমাটোমেসিস, যদি পায়খানার সাথে যায় সেটা মেলানা। তাহলে অনেকদিন ধরে এরকম রক্ত রক্ত যাচ্ছে তাহলে তার অ্যানিমিয়া থাকতে পারে একটু। চাপ দিলে এপিগ্যাস্ট্রিক রিজনে চাপ দিলে রোগী ব্যথা পাবে। পেটে না, এপিগ্যাস্ট্রিক রিজনে। হ্যাঁ এখানে এখানে এপিগ্যাস্ট্রিক রিজনে। তাহলে অ্যানিমিয়া থাকতে পারে, নাও থাকতে পারে। অনেকদিন ধরে হলে, ব্লিডিং হলে আমাদের অ্যানিমিয়া থাকতে পারে। ইনভেস্টিগেশন কি করবেন? ইনভেস্টিগেশন কি করবেন বলেন? তদন্ত।
কি করবেন? একটা ইনভেস্টিগেশনের নাম বলেন, কে বলতে পারবেন? কি ইনভেস্টিগেশন করব? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন। পরীক্ষা কি পরীক্ষা করবেন আপনি? কি পরীক্ষা দিবেন রোগীকে? আপার যে এন্ডোস্কোপি একটা পরীক্ষা বলে এটাই বলবেন। আপার যে এন্ডোস্কোপি। আমার আলসারটা কোথায়? স্টোমাকে বা ডিউডেনামে? এখন যদি আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখি তাহলে এখানে আলসারটা দেখতে পাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ডোস্কোপি। আর বাকিগুলো তো এমনি করতে পারেন, সিবিসি করতে পারেন, তার কোনো এনিমি আছে কিনা এটা দেখার জন্য। বেরিয়াম মিল এক্সরে করা যায়। এক নম্বরে কিন্তু এন্ডোস্কোপি বলবেন, তারপরে বাকিগুলো বলবেন। লিখেছেন? লিখে শেষ মনে হয়। আসেন, কি কমপ্লিকেশন হতে পারে এই পেপটিক আলসার থাকলে? সব তুলে তো মার্কার নিয়ে আসবেন কেউ? সবগুলো মার্কার হয়ে গেছে। অ্যাকিউট কমপ্লিকেশন হতে পারে, ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। অ্যাকিউট কমপ্লিকেশন কি হতে পারে? আমরা যেটা বলেছিলাম যে ব্লিডিং হতে পারে, যেহেতু একটা আলসার আছে সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে। এটাকে বলে আমরা হেমাটোমেসিস মেলানা, জটিলতা। জি বলছি, একটা আলসার আছে তাহলে এটা ফুটো হয়ে যেতে পারে না? ধরেন ডিউডেনামে একটা আলসার আছে, তাহলে এটা ফুটো হয়ে যেতে পারে না? আলসারটা ফুটো হলে কি অবস্থা হবে বলেন তো? খুবই খারাপ অবস্থা হবে, বাইরে চলে আসবে। হ্যাঁ, এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, তখন রোগীকে সাথে সাথে সার্জারি করতে হবে। তাহলে অ্যাকুট কমপ্লিকেশনের মধ্যে আমাদের কি আছে? ব্লিডিং। ব্লিডিং কিভাবে কিভাবে হয়? হেমাটোমেসিস মেলানা। স্যার এগুলো অ্যাকুইটের মতো না? জি, মেলানা হেমাটোমেসিস মানে বমির সাথে রক্ত যাওয়া। আর মেলানা মানে পায়খানার সাথে রক্ত যাওয়া।
তাহলে আমাদের ব্লিডিংটা হচ্ছে হয় স্টোমাকে অথবা ডিউডেনামে। তাহলে যদি উপর দিয়ে যায় তাহলে বমির সাথে যাবে, হেমাটোমেসিস হবে। আর যদি এটা নিচে চলে যায় তাহলে মেলানো হবে, পায়খানার সাথে যাবে। সেক্ষেত্রে পায়খানাটা কেমন হবে? যে কালো আলকাত্রার মতো নরম হবে, মেলানো হবে কালো আলকাত্রার মতো নরম পায়খানা হবে। এবং যেটা মানে যখন পানি দিয়ে ওটাকে ইয়ে করার চেষ্টা করবে, প্যানে লেগে থাকবে, এটা যেতে চাইবে না, মানে আঠালোর মতো হবে। আর কি হতে পারে? পারফোরেশন হতে পারে, ফুটো হয়ে যেতে পারে। পারফোরেশন মানে ফুটো হয়ে যাওয়া। হয় ডিউডেনামে দেখবেন যে একটা পারফোরেশন হয়ে গেছে, বা স্টোমাকে একটা পারফোরেশন হয়ে গেছে। অনেক কারণ হতে পারে হেমাটোমেসিস। এর মধ্যে একটা কারণ হলো পেপটিক আলসার ডিজিজ। এটা আপনাদের সার্জারিতে আছে, হেমাটোমেসিস মেলানা টাবিস। যেখানে আলসারটা হয়েছে সেখানে ফুটো হয়ে যেতে পারে। হ্যাঁ, স্টোমাকে আর ডিউডেনামে হয়। তো ডিউডেনাম মোস্টলি এই দুটো জায়গাতে হয় সাধারণত, বেশিরভাগ। আর ক্রনিকের ক্ষেত্রে কি হবে? যদি অনেক দিন ধরে থাকে, অনেক দিন ধরে একটা আলসার আছে, আলসার মানে এখানে একটা ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশন মানে প্রদাহ। যখন অনেক দিন ধরে ইনফ্লামেশন থাকে তখন ওই জায়গাটা ফাইব্রোসিস হয়ে যায়, ওখানে ফাইব্রাস টিস্যু চলে আসে। আসলে কি হবে? জায়গাটা চিকন হয়ে যাবে না, অন্য ফাইব্রাস টিস্যু এসে ওই জায়গাটা চিকন করে দিবে। এটা বলে অবস্ট্রাকশন, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। দেখেছেন তো না? মানে ওই মেলানা যে হবে, পায়খানার সাথে যে রক্ত যাবে, তখন পায়খানাটা হবে কালো কালো আলকাত্রার মতো পায়খানা হবে, নরম নরম, যেটা আপনার ইয়ের সাথে প্যানের সাথে লেগে থাকবে, পরিষ্কার হবে না সহজে। ওই মেলানার কথা বলতে গিয়ে ওটা বলেছিলাম। ক্রনিকের ক্ষেত্রে ক্রনিক কমপ্লিকেশন কি হবে? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে হলো আমাদের আলসার গুলো কোথায় হয়? ধরেন ডিউডেনামে হলো, বিশেষ করে ডিউডেনামে হলে এটা হবে। তাহলে এখানে অনেকদিন ধরে ইনফ্লামেশন আছে, মানে একটা প্রদাহ আছে। ইনফ্লামেশন হলে ওখানে ফাইব্রোসিস হয়, ঠিক আছে? এগুলো প্যাথোলজির কথা। ফাইব্রোসিস হয় মানে ফাইব্রাস টিস্যু চলে আসবে ওখানে, তাহলে ওই জায়গাটা চিকন হয়ে যাবে না? ডিউডেনাম যদি চিকন হয়ে যায়, ইনলেট আউটলেট বুঝেন তো? ইনলেট মানে যেদিক দিয়ে ঢুকে, আউটলেট মানে যেদিক দিয়ে বের হয়, ঠিক আছে? তাহলে আমাদের স্টোমাকের পরে ধরেন ডিউডেনাম আছে, তাহলে ওখানে স্টেনোসিস হয়ে গেল, তাহলে এটা আউটলেট না? ডিউডেনামের জায়গাটা যেটা, ওটা গ্যাস্ট্রিক আউটলেট মানে স্টোমাকের আউটলেট, ওখানে তো স্টোমাকটা শেষ হয়েছে।
তো এখানে অবস্ট্রাকশন হয়ে গেছে, মানে এটা চিকন হয়ে গেছে। তাহলে রোগীর কি হবে? বারবার বমি হবে, ঠিক মতো খেতে পারবে না, তাই না? খাবারগুলো তো যাচ্ছে না, তাহলে ওগুলো বের হয়ে যেতে চাইবে, খেলে খারাপ লাগবে, এগুলো হবে। ট্রিটমেন্ট কি দিবেন? ট্রিটমেন্ট তো সবাই জানেন মনে হয়। অমিপ্রাজল পরীক্ষাতে বলতে পারেননি আপনারা অনেকেই। অমিপ্রাজল পরীক্ষায় তো এত কষ্ট করে পড়ালাম, একবারই পড়ানোর সময় তো খুব বেশি ইয়ে করেন, কিন্তু অ্যান্টি আলসার ড্রাগস, হ্যাঁ কয়েকজন ভালো বলেছেন। আরে এটা বলে কি লাভ? বলে যান, এই জন্য যাই হোক কয়েকজন পেরেছে। ক্রনিক, ক্রনিক মানে অনেকদিন ধরে, অনেকদিন ধরে, যখন অনেকদিন ধরে থাকবে তখন এসে। অ্যাকিউট মানে সাময়িক তাৎক্ষণিক, হ্যাঁ, আর ক্রনিক মানে দীর্ঘদিন, দীর্ঘদিনের জটিলতা আর তাৎক্ষণিক জটিলতা। অ্যান্টি আলসারের অনেকেই ক্লাসিফিকেশন পারেননি, মনে আছে না? যারা পারেননি তাদের নিশ্চয়ই মনে আছে যে আমি পারিনি। এটা তো বলা হয়েছে, আপনি কোথায় মনোযোগ দিয়েছিলেন? এটা তো একবার বলা হয়েছে, আপনি মনোযোগ কোথায় ছিলেন? এটা হলো মানে গ্যাস্ট্রিক আউটলেট, এটা যদি ডিউডেনামে হয় আলসারটা, তাহলে আমাদের স্টোমাকের পরে ডিউডেনাম না? আমাদের কি পাকস্থলীর পরে তো ডিউডেনাম নাকি? মনে আছে তো পার্টস গুলা? স্টোমাক, তারপর ডিউডেনাম, তারপর জেজুনাম, মাইলিয়াম। এখন যদি ডিউডেনামে হয় তাহলে এটা কি স্টোমাকের আউটলেট না? আউটলেট বুঝেন, মানে বাইরের বাউন্ডারি, ঠিক আছে? ইনলেট মানে ভিতরের বাউন্ডারি, মানে যেখান থেকে শুরু হয়েছে, আর আউটলেট মানে যেখানে শেষ হয়েছে। তাহলে ওইখানে যদি অনেক দিন ধরে আলসারটা থাকে তাহলে এখানে ফাইব্রোসিস হবে, ইনফ্লামেশন হবে, হয়ে ওই জায়গাটা চিকন হয়ে যাবে। ওই ডিউডেনামের যে ছিদ্রপথ আছে ওটা চিকন হয়ে যাবে। তাহলে কি হবে? অবস্ট্রাকশন হয়ে গেল না, মানে বাধা পেয়ে গেল না? তাহলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মানে স্টোমাকের আউটলেটে অর্থাৎ ডিউডেনামে অবস্ট্রাকশন। আপনার কমপ্লিকেশন কি এটা বলতে পারলেই হবে যে স্যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এত বোঝার দরকার নেই। পরীক্ষার সময় দেখবেন যে এটাই পারবেন না বলতে, এত কষ্ট করে পড়ে আসলে কোনো ইয়ে হয় না, লাভ হয় না। কি দিবেন? নাম বলেন, নাম বলতে হাই হচ্ছে আগে। আপনাদের ভাইবা গুলো যদি আপনাদেরকে রেকর্ড করে শোনানো হয়, ভাইবা গুলো যদি আপনাদেরকে রেকর্ড করে শোনানো হয় তাহলে আপনারাও হাসবেন, আমরাও হাসবো, একটু মজা হবে আর কি, হাসিরই হবে। সেকলো, তারপরে কি কি নাম বলে? অমিপ্রাজল, ইসমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এগুলো বলতে পারছে না। হ্যাঁ, ট্রেড নেম বলবেন না, জেনেরিক নেম বলবেন। কত এটা ডোজ কিভাবে দিবেন? 20 মিলিগ্রাম আর 40 মিলিগ্রাম দিনে 2 বার করে দিবেন। সিভিয়ারিটি আর কি, সিভিয়ারিটি যার সিম্পটম বেশি বেশি খারাপ লাগছে, বেশি কষ্ট হচ্ছে, অ্যাডাল্ট ডোজ, এটা অ্যাডাল্ট ডোজ বলছি আমরা, অ্যাডাল্ট ডোজ মানে বয়স্কদের ডোজ। এটা মানে 18 বছরের উপরে। হ্যাঁ হ্যাঁ পারবেন, 40 পারবেন, শুধু শুধু তো খাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ খেতে পারবেন। আর গ্যাস্ট্রিকের ওষুধ মানে খাওয়ার ক্ষেত্রে কতদিন দিবেন? কমপক্ষে 1 মাস দিবেন, টানা খেতে হবে। শুধু শুধু গ্যাস্ট্রিকের ওষুধ খাবে না, অনেকে আছে যে এমনি খায়, যে খাবারের রুচি নেই, এমনি অনেকদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কিন্তু সেক্ষেত্রে আবার জটিলতা আছে। প্রত্যেক ড্রাগসেরই তো কমপ্লিকেশন আছে, আমরা জানি, তাই তো? টানা খেতে হবে, টানা। যার সমস্যা আসলেই পেপটিক আলসার ডিজিজ আমরা দেখলাম, তখন তাকে টানা দিতে। আচ্ছা, বাকিটা আমরা নামাজের পরে করছি, নামাজের সময় হয়ে গেছে, বন্ধ করে দিন রেকর্ডটা। আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দিতে পারি, H2 ব্লকার দিতে পারি, যেমন কি
ফ্যামোটিডিন। জি নিউসেপ্টিন তো এখন চলে না, ফ্যামোটেক নামে পাওয়া যায়, আর কি কি নামে পাওয়া যায়, ইয়ামাডিন নামে পাওয়া যায়। আচ্ছা আপনাদের কি ট্রিপল থেরাপি মনে আছে? এখন যদি আমাদের পেপটিক আলসারটা যদি হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হয়, আমরা কয়েকটা কজ বলেছিলাম, একটা হলো কিছু ড্রাগস এর কারণে হতে পারে অথবা হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হতে পারে। ওটা কনফার্ম করার জন্য আবার আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে। যাই হোক ওগুলো অনেক কথা। তাহলে ট্রিপল থেরাপি দিব যদি হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হয়, এটা একটা ব্যাকটেরিয়া তো সেজন্য। ট্রিপল থেরাপি ইন হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যদি হয় তাহলে ট্রিপল থেরাপি দিব। কি কি আছে ট্রিপল থেরাপিতে? এই প্রোটন পাম্প ইনহিবিটর, থেরাপি, হ্যাঁ থেরাপি। এই প্রোটন পাম্প ইনহিবিটর এটা, আচ্ছা ডোজটা না বলি, আর হলো তিনটা অ্যান্টিবায়োটিকের যে কোনো দুইটা, অ্যামক্সিসিলিন, প্লাস অ্যামক্সিসিলিন অর ক্লারিথ্রোমাইসিন, নাকি অ্যামক্সিসিলিন ক্লারিথ্রোমাইসিন মেট্রোনিডাজোল, এই তিনটার টু অফ দেম, তিনটার মধ্যে যে কোনো দুইটা দিতে পারি আমরা। এটা কতদিন দিব ট্রিপল থেরাপিটা? 10 থেকে 14 বলি বা 7 থেকে 14 বলি, 10 to 14 days। হ্যাঁ যে কোনো দুইটা, ট্রিপল তো তিনটা, একটা প্রোটন পাম্প ইনহিবিটর থাকবে আর এই তিনটার মধ্যে যে কোনো দুইটা অ্যান্টিবায়োটিক। এখন আর কি আসেন, কনস্টিপেশন। কনস্টিপেশন মানে কি? পরীক্ষার সময় এমনও হয় ওনার যে টপিকসটা উঠেছে উনি ওটা রিডিং করতে পারছে না, থাকতে এটার বাংলা অর্থ বলবে আর এটা সম্পর্কে টুকটাক কিছু বলবে, বুঝতে পেরেছেন? এরকম হয়েছে না আপনাদের অনেকের? এরকম হয়েছে না? হয়েছে। কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য। আপনাদের যে ক্লাসগুলো ওগুলোই টপিকসে থাকে তাই তো? তাহলে যে রেগুলার প্রত্যেকটা ক্লাস করেছে তাহলে তো পারার কথা, মানে কিছু হলেও আইডিয়া, এমন কঠিন কিছু জিজ্ঞাসা করা হয়নি যে পারবে না।
তাহলে ডেফিনিশন কি? প্যাসেজ অফ হার্ড স্টুল। Passage of hard stool is called constipation. হার্ড স্টুল গেলে এটাকে কনস্টিপেশন বলে। সাইন সিম্পটম কি হবে বা ক্লিনিক্যাল ফিচার বলি? ডিফিকাল্টি ডিউরিং ডেফিকেশন। ডেফিকেশন মানে তো বুঝেন, ডেফিকেশন মিক্সচারেশন এগুলো তো বুঝার কথা। তাহলে ডিফিকাল্টি হবে ডিউরিং ডেফিকেশন। আর ইনকমপ্লিট ইভাকুয়েশন মানে মনে হবে যে মানে ক্লিয়ার হয়নি, টয়লেটে গেছি কিন্তু ক্লিয়ার হয়নি এরকম মনে হবে। ইভাকুয়েশন মানে কি খালি হওয়া, তাই তো? ইনকমপ্লিট ইভাকুয়েশন সম্পূর্ণ খালি হবে না। ব্লিডিং হতে পারে, সামটাইমস ব্লিডিং। যদি অ্যানাল ফিশার হয়ে যায়, ওখানে আলসার হয়ে যায় হার্ড স্টুল পাস করতে করতে, তাহলে ব্লিডিং পর্যন্ত হতে পারে। ফ্রেশ ব্লিডিং হবে, এখানে আবার ফ্রেশ ব্লিডিং হবে। ঠিক আছে। ট্রিটমেন্ট কি দিবেন এখানে? আসলে ইনভেস্টিগেশন কনস্টিটিউশনের অনেক কারণ আছে, লোকাল ইনভেস্টিগেশন করতে হবে আর কি। কজ তো নেই, কজ স্পেসিফিক কজ কোন নেই। যদি না খায় ঠিক মতো, পানি টানি কম খায় সেক্ষেত্রে হতে পারে। খাবার দাবার ঠিক মতো মেনটেন করে না, পানি টানি কম খায়। আপনার যখন ডেফিকেশন পায় তখন যদি ঠিক মতো না যায় টাইম মতো, সেক্ষেত্রে হতে পারে। মেইনলি পানি কম খেলে, শাকসবজি কম খাওয়ার কারণে, প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে, শাকসবজি সে তুলনায় কম খেলে হতে পারে। ট্রিটমেন্ট কি দিবেন বলেন? ট্রিটমেন্ট তো পড়েছেন, ল্যাক্সিটিভ পড়েছেন না? আচ্ছা, ট্রিটমেন্ট আগে নন ফার্মাকোলজিক্যাল বলেন। নন ফার্মাকোলজিক্যাল পানি, শাকসুক, ফল এগুলো খাবে, হ্যাঁ বেশি করে এগুলো খাবে। আর ড্রাগস এর মধ্যে কি দিতে পারি আমরা? আপনাদেরকে ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে না, বলেন?
হ্যাঁ টেলমেট আপনারা সবসময় খালি ব্র্যান্ড নেমই বলছেন এটা জেনেরিক কি জেনেরিক নাম কি ওই যে একজন বললো টেলমেট না কি একটা বললো আমি নামই শুনি ও আচ্ছা এটা বলছেন ট্রিটমেন্ট চিকিৎসা নন ফার্মাকোলজিক্যাল মানে ওষুধ ছাড়া আমরা কি উপদেশ দিব ওষুধের বাইরে যেগুলো দিব বেশি করে পানি খাবে ফ্লুইড ফ্রুটস ফল শাকসবজি এগুলো বেশি খাবে বলেন ল্যাক্সিটিভের নাম বলেন তো কয়েকটা ল্যাক্সিটিভ পড়ানো হয়েছে না আপনাদেরকে আমি তো পড়েছি অ্যাভোলাক জেনেরিক বলেন হ্যাঁ গ্লিসারিন সাপোজিটরি আছে অ্যাভোলাকের ট্রেড নেম কি জেনেরিক নেম কি বলেন অ্যাভোলাক মুখস্থ করতে হতে ল্যাকটুলোজ হ্যাঁ তারপর গ্লিসারিন সাপোজিটরি দিতে পারি আরেকটা আছে আমরা অ্যান্টাসিড একটা অ্যান্টাসিড ইউজ করা হয় বলেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে ল্যাকটুলোজ দিতে পারে ল্যাকটুলোজ ওই আপনার অ্যাভোলাক আর কি ঠিক আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এখানে তো ডিস্টার্ব হচ্ছে কে চালাচ্ছে এগুলো এখানে কে চালাবে এখানে তো কেউ নেই আর গ্লিসারিন সাপোজিটরি দিতে পারি এটাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটার কেমিক্যাল ফর্ম সরি সাপোকো আছে কিসে টম্পেরিডন আসলে অত বেশি কাজ করবে না দেয়া যেতে পারে ওটা মোটিলিটি বাড়াবে তো সেই হিসেবে ডম্পেরিডন আমরা কিসে দিই মূলত জার্ড হলে ঢেকুর উঠে খারাপ ঢেকুর উঠে সেক্ষেত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্সিস মানে খাবারগুলা উঠে যাচ্ছে ইয়ে দিয়ে ইসোফেগাস দিয়ে সেক্ষেত্রে আমরা ডম্পেরিডন দিই হ্যাঁ দেয়া যাবে তারপর কি আছে আর ডিসপেপসিয়া হ্যাঁ শেষ মনে হচ্ছে খুব কম পারা তাই না হ্যাঁ কমই আজকে খুব বেশি না ডিসপেপসিয়া মানে কি হ্যাঁ হ্যাঁ ডিসপেপসিয়া অথবা এটাকে ইনডাইজেশন বলে হ্যাঁ ঠিক আছে বদহজম বলতে পারেন ডিসপেপসিয়া এটার সাইন সিম্পটম কি থাকবে কি থাকবে মনে হবে পেটটা অনেক বেশি ভরে গেছে মানে ফাঁপা ফাঁপা থাকবে
ফিলিং অফ টু ফুল, খুব বেশি মনে হচ্ছে ভরে আছে পেটটা এরকম লাগবে। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, একটু অস্বস্তি অস্বস্তি লাগবে। একটু গ্যাস ফর্ম হবে। নশিয়া থাকতে পারে, একটু বমি বমি ভাব থাকতে পারে, পেটটা ফাঁপা ফাঁপা লাগবে আর কি, খারাপ খারাপ লাগবে। এক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিব? একই ট্রিটমেন্ট, নিচের দুইটা রাখবো। আচ্ছা, এটা সাধারণত খাবার পরে হয়তো এরকম, সেক্ষেত্রে আমরা অ্যান্টাসিড দিতে পারি, H2 ব্লকার বা পিপিএ দিতে পারি। জি, দিতে পারবেন। হ্যাঁ, তাহলে ডম্পেরিডন দিতে পারবেন, ডম্পেরিডন দিতে পারবেন। হ্যাঁ, বমি বমি ভাব বললে ডম্পেরিডন। ডম্পেরিডন কি কি নামে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, দেখি সব অ্যাটিপিক্যাল কোম্পানির নাম বুঝতে পারেন। হ্যাঁ, ডম্পেরিডন দেওয়া যায়। এই তো আজকে আপনাদের মোটামুটি পড়া শেষ। আরেকটু আরেকটু করতে হচ্ছে না, এটার কোনো কমপ্লিকেশন নেই। সাধারণত খাবার দাবার একটু প্রবলেম হলে হতে পারে এটা। জি, ডম্পেরিডন। বুক জ্বালা পড়া করে, একই রকম জ্বালা পড়া কখন? খাবার খাই